অনেক ছোট হবে, ইঞ্চিতে আছে। তাহলে তোমরা মানে মনে করো একটা এইভাবে করে নির্দিষ্ট করে নিবা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারতেছো তোমরা? মানে এই লাইনটা যেভাবেই দাগ টানো না কেন সেটাকে আবার সমান 3 ভাগে ভাগ করবা স্কেল দিয়ে, ফুটা ফুটা দিয়ে। এখানে একটা ফুটা দিবা, এখানে একটা ফুটা দিবা, আবার এখানে এইভাবে করে দাগ দিয়ে এই মাঝখানে দিয়ে আগে 1 2 3 9টা ঘর বানাবা। 9টা ঘর বানানোর পরে দেখো, 9টা ঘর বানানোর পরে এই মাঝখানের এইটা, ঠিক আছে, এই লম্বাটা আর এই পাশে লম্বাটা, এইটা হচ্ছে তাহলে আমরা কয়টা ঘর, কয়টা দাগ দিব? 1 2 3 4, 4টা দাগ দিব। তারপর 1 2 3 4, 4টা লম্বা লম্বা দাগ দিব। ঠিক আছে, লম্বা দাগ দিয়ে দেন আবার এগুলার ভিতরে 3টা করে ঘর করব, 3টা করে ঘর করব, 3টা করে ঘর, 3টা করে লম্বা করে একদম ওই মাথা থেকে এই মাথা। এটা একটু আঁকাটা একটু কঠিন, তোমরা দেখবা, তোমাদেরকে আমি তো গ্রুপে ছবি দিয়ে দিছি, এটা দেখে দেখে সুন্দর করে আঁকবা। বুঝতে পারছো তোমরা? তারপর যদি কেউ না বুঝো, আমি না হলে আমি 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 আঁকবো, একে ওইটা ভিডিও করে তোমাদের কাছে দিয়ে দিব, তখন তোমরা দেখে দেখে করতে পারবা। এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম। এখন তারপর তোমরা আঁকবা, বাসায় না আঁকলে তোমরা শুধু দেখে বুঝতে পারবা না। তোমাদের গ্রুপে যে ছবি দিয়ে দিছি একদম সেইভাবে দেখে দেখে সুন্দর করে করবা। এবং এখানে দেখো, এই যে এই দাগগুলা 1 2 3 4 5 6, এই যে 6টা দাগ, এই দাগগুলা কিন্তু এখানে দেখো 1 2 3, এই দাগগুলা থেকে কিন্তু আলাদা। কারণ হচ্ছে এখানে কিন্তু লম্বা যে দাগ দিয়েছো সেটার দুই পাশে কিন্তু হালকা করে আরো দুইটা একদম কাছাকাছি দুইটা দাগ হয়েছে, মানে ডাবল ডাবল লাইন। এই একটা মাঝখানে লাইনের দুই পাশে দুইটা ডাবল, এই জন্য একটু দেখছো একটু ঘন ঘন হয়েছে। যে এটা তোমাদের যে গ্রুপে যে আমি ছবি দিছি সেই গ্রুপের ছবিটা দেখো, দাঁড়াও একটু বড় করে দেখাই। এই যে, এবার দেখো, এটা দেখো, এবার দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখানে দেখো, এ দেখছো মাঝখানে যে এই দাগটা, মাঝখানে মাঝখানে এই দাগটার মাঝখানে এই দাগটার দুই পাশে কিন্তু এই যে এই দুইটা দাগ দেখছো কাছাকাছি। আবার এই যে এই দাগটার দুই পাশে কিন্তু দাগ, আবার এই দাগটার দুইটা, মানে ডাবল ডাবল লাইন, শুধু এগুলা ডাবল লাইন। দেন মাঝখানে যে আমি লম্বা করে ভার্টিক্যালি যে দাগটা টেনেছি, এই দুইটা দাগ, 3টা দাগ দিয়ে আমি 4 ভাগে ভাগ করেছি, তাই না? সেইটা কিন্তু তোমার, সেটা কি, সেটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল লাইন, দেখছো? সিঙ্গেল লাইন, এগুলো এগুলো কিন্তু সিঙ্গেল লাইন। আবার এই যে এই পাশেও যেটা হরাইজন্টালি দাগ টানবা সেগুলোও কিন্তু এই যে এটার দুই পাশে ভার্টিক্যাল, এটার দুই পাশে ভার্টিক্যাল, সরি ডাবল লাইন, এই হরাইজন্টাল লাইনগুলোর দুই পাশে দুইটা করে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল, এই যে কিন্তু মাঝখানে কিন্তু এই যে 1 2 3, আবার এটার মাঝখানে 1 2 3, এই মাথা থেকে ওই মাথায় যে দাগ টানা হয়েছে এগুলো কিন্তু সিঙ্গেল লাইন। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাকে বলো তো, এখানে তো এই যে আমি 4টা দাগ টেনে আরবিসির ঘর 25টা ভাগ করছি, তাই না? 25টা ভাগ করে আমি কিন্তু দেখো একদম লেফট আপার কর্নার, রাইট আপার কর্নার, তারপর রাইট লোয়ার কর্নার, লেফট লোয়ার কর্নার আর মিডলের ঘরটাতে আমি রেড ব্লাড সেলটা মাপবো, তাই না? কিন্তু এখানে কয়টা ঘর হইলো? এটার ভিতরে এই মিডিয়াম স্কোয়ারে কয়টা স্মল স্কোয়ার হইলো? 1 2 3 4, সেম এই যে এটার মতো 16টাই কিন্তু ঘর হইলো, তাই না? এই ডাব্লিউবিসি মাপার জন্য যেরকম 16টা ঘর হয়েছিল, এখানে আমি মিডিয়াম 25টা ঘর, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আলটিমেটলি আবার 16টা স্মল স্কোয়ার। বুঝতে পারছো তোমরা? জি এতটুকু ম্যাম। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে ওটা, হ্যাঁ বলো। এই যে স্মল স্কোয়ারটা তো একদম ছোট, এইটা তো 4 ভাগ করা হয়েছে, আর আগের যে উপরের যেটা 1 মিলিমিটারের ভিতরে যেটা নেওয়া হয়েছিল সেটাও আমি ছোট। হ্যাঁ, এখন এই দুটার সাথে লেট করতেছে কেন? মানে এখানেও 4 ওখানে 4, এটা কেন বলা হচ্ছে? আমি বুঝাতে পারতেছি না। মানে আমি আপনি হ্যাঁ বললেন বুঝতে না পারি না। এখানে
হ্যাঁ বলো। ডাব্লিউ মানে ডাব্লিউবিসির জন্য চারটা চারটা করে নেওয়া হয়েছে, আর বিসির জন্য এখানে ছোট ছোট করে চারটা চারটা হ্যাঁ করে সেগুলো নেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। আহ, তো এই দুটো রিলেট করা হচ্ছে কেন? এইভাবে এইভাবে করা হচ্ছে কারণ শুনো, কারণ হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রেড ব্লাড সেল কি সংখ্যায় অনেক বেশি না, অনেক বেশি। আমাদের রেড ব্লাড সেল হচ্ছে, আমরা একটু আগে কি বলেছি, 4.5 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, অথচ আমাদের ডাব্লিউবিসি কিন্তু কাউন্ট হচ্ছে কত, 11,000, মাত্র 11,000। এই জন্য আমরা, যেহেতু এখানে সংখ্যায় কম ডাব্লিউবিসি, এই জন্য আমরা এই এই মিডিয়াম স্কোয়ার গুলাতে আমরা মাপবো। কিন্তু আরবিসি যেহেতু আমার সংখ্যায় কি অনেক অনেক লাখ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ছোট ছোট আরো স্মল স্কোয়ারে বের করতে হবে। কারণ হচ্ছে কি, আমাদের যাতে একটা সেলও বাদ না পড়ে কাউন্টিং এ, এই জন্য আমরা খুবই আরো স্মলেস্ট স্কোয়ার বের করে তারপর রেড ব্লাড সেল কাউন্ট করব। কিন্তু হোয়াইট ব্লাড সেল যখন আমরা মাইক্রোস্কোপের নিচে নিব, দেখা যাবে কি এখানে জানো, এখানে ধরো মানে এখানেই হচ্ছে 10-12টা সেল আছে, এই ঘরটাতে এই মিডিয়াম স্কোয়ারে এই ডাব্লিউবিসির 10-12টা সেল আছে, সেটা আমরা কাউন্ট করব। কিন্তু রেড ব্লাড সেল কাউন্ট করতে গেলে আমাদের একদম স্মলেস্ট স্কোয়ারে করতে হবে। তিনটা প্রসিডিউর, একটা হচ্ছে ড্রয়িং অফ দা, এ নাম্বারে দেখো ড্রয়িং অফ দা ব্লাড, বি নাম্বার হচ্ছে চেঞ্জিং, এখানে লেখা চেঞ্জিং, অ্যাকচুয়ালি এটা চেঞ্জিং না, এটা হবে চার্জিং, সবাই লিখে রাখো, ঠিক আছে? চার্জিং দা চেম্বার অ্যান্ড কাউন্টিং দা সেল। হ্যাঁ, চার্জিং দা চেম্বার, কোন চেম্বার? ওই যে নিউবার কাউন্টিং চেম্বার আমরা চার্জ করব, এটা কিন্তু চেঞ্জ না, চার্জ। সবাই বুঝতে পারছো? তাহলে এ নাম্বার হচ্ছে ড্রয়িং অফ ব্লাড, বি নাম্বার হচ্ছে চার্জিং দ্য চেম্বার অ্যান্ড কাউন্টিং দ্য সেল, এবং সি নাম্বার হচ্ছে কি ওই যে কাউন্টিং দ্য সেল, সি নাম্বারে কাউন্টিং দ্য সেল। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছ? চিং মানে কি ফিলিং আপ, মানে ফিলিং আপ দ্য ব্লাড স্যাম্পল এটা? বুঝলাম না, বলো আবার বলো। চার্জিং অফ দ্য চেম্বার হ্যাঁ মানে ফিলিং আপ। হ্যাঁ, আমি আমি যে এখন বলবো, আমি এখন বলবো। প্রথমে ড্রয়িং অফ দ্য ব্লাড হচ্ছে, মনে করো যেই পার্সনের হচ্ছে আমরা কি রেড ব্লাড সেল কাউন্ট করব, সেই পার্সনকে প্রথমে আমরা কি বলবো, কাউন্সেলিং করে বলবো যে আপনি বসেন, রেস্ট করেন, দেন তারপর তার আঙুলে একটা আঙ্গুল নিব, ঠিক আছে? টিপ অফ দ্য মিডল ফিঙ্গার নর্মালি আমরা নেই। তারপর সেই আমরা মিডল ফিঙ্গারের টিপটাকে কি করব, ওই গজ দিয়ে, গজের মধ্যে একটু স্পিরিট বা অ্যান্টিসেপটিক সলিউশন মিক্স করে তারপর তার আঙুলটাকে আমরা একটু পরিষ্কার করব, তাই না? তারপর ওই ল্যান্সেট, যেটা যে ইয়ের মতো থাকে, নিডেলের মতো থাকে, সেটা দিয়ে আমরা জাস্ট একটু ফুটা করব আঙুলের মাথায়। তখন ফুটা করার পর একটু চাপ দিলে দেখা যাবে এক ড্রপ ব্লাড এসেছে, ঠিক আছে? তখন আমরা আরবিসি পিপেট দিয়ে কি করব, সেই ব্লাডটাকে আমরা আরবিসি পিপেটের মধ্যে আমরা টান দিয়ে উঠাবো। এই দেখো, এই যে একটা আরবিসি পিপেট, এটাকে আমি বলছিলাম কি, এখানে হচ্ছে রাবার টিউব উইথ মাউথ পিস। হ্যাঁ, এখন দেখো এই আরবিসি পিপেটের আমরা এদিক দিয়ে তোমাদের কি করতে হবে, ব্লাডটাকে টানতে হবে। এই মাথাটা আমরা যেখানে ব্লাডের ড্রপ তৈরি হয়েছে সেখানে আমরা এই মুখটা লাগাবো। এখানে কিন্তু একটা পোর আছে, দেখছো? এখানে পোর মানে এখানে কিন্তু একটা ছিদ্র আছে, হ্যাঁ। তো সেইটা আমরা এই পিপেটের এই মাথাটা আমরা কি করব, ওই ব্লাডের ওখানে লাগাবো। তারপর কি হবে, এখান দিয়ে ব্লাড, আর এখান দিয়ে আমাদের মুখ দিয়ে, মাউথ পিসের এখানে মুখ দিয়ে ব্লাডটা টান দিতে হবে। তাহলে টান দিয়ে কোন পর্যন্ত আনবো, 0.5 পর্যন্ত আনবো, ঠিক আছে? 0.5 পর্যন্ত আনবো। দেন আমরা কি করব, এইটাকেই বলতেছে আমাদের কি, ড্রয়িং অফ দা ব্লাড। তারপর আমি একটু আগে বললাম না যে ডেসিস ডাইলুটিং ফ্লুইড, এই ডাইলুটিং ফ্লুইডটা তারপর আমরা ডাইলুটিং ফ্লুইডের মধ্যে আমরা কি করব, এবার এই পিপেটের মাথাটা আবার আরবিসি পিপেটের মাথাটা ঢুকাবো। তারপর এবার আবার টানবো ডাইলুটিং ফ্লুইড, এবার টানবো। প্রথমে ব্লাড টেনেছিলাম, এবার ডাইলুটিং ফ্লুইড টেনে কোন পর্যন্ত নিব, 101 পর্যন্ত নিব, ঠিক আছে? 101 পর্যন্ত নিলাম, নিয়ে তারপর এবার পিপেটটাকে আমরা কি করব, ব্লাড নিলাম আর কি নিলাম, আরবিসি ডাইলুটিং ফ্লুইড নেওয়ার পর এই দুইটাকে এভাবে আমরা মিক্স করব, ঠিক আছে?
মিক্স করব, এটাকেই বলতেছে ড্রয়িং অফ দ্য ব্লাড। আর চার্জিং অফ দ্য চেম্বার কি বলছে, আমরা কাভার স্লিপের যে কথা, আমি শুনো তোমাদের জন্য একটা ভিডিও ডাউনলোড করছি, এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এই যে তারপর আমি তোমাদেরকে বলছি, এটা আসলে এখন বলে লাভ নাই, আমি ভিডিওটা দেখাই। এখানে দেখো, এই যে এটা হচ্ছে নিউবার কাউন্টিং চেম্বার, ইমপ্রুভ, কেউ বলে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার, দেখো বানান দেখো, NEUBAUER, ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার। এখানে আমরা চেম্বারে কাউন্ট করব রেড ব্লাড সেল। এবং এখানে দেখো এই যে এই লম্বা লম্বা যেগুলা, এগুলাকে বলছি কি পিলার। এবং এই ভিতরের যে জায়গাটা, সেটাকে বলছে ফ্লোর। বুঝতে পারছো? একটু এটা দেখো, এটা তো পুরো প্লেন, এই জায়গাটা তো প্লেন, কিন্তু এখানে কিন্তু এই দেখো মাঝখানের এই জায়গাটা কিন্তু এই যে পিলার, দুইটা পিলার আছে না, এই পিলার গুলা দিয়ে কিন্তু ভাগ করছে। এবং মাঝখানের এই যে খালি জায়গাটা, এটাকে বলতেছে ফ্লোর পিস। ফ্লোর পিস, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমার কাউন্টিং চেম্বার, এটার মধ্যেই আমরা চার্জিং করব। এবং এইটার এই যে এগুলা হচ্ছে পিলার, এগুলা পিলার, এবং নিচের এটা হচ্ছে ফ্লোর পিস। ফ্লোর পিস, বুঝতে পারছো? এই যে এগুলা দেখো, এগুলা হচ্ছে কাভার স্লিপ, এখানে 3টা কাভার স্লিপ রাখা আছে, পাতলা কাভার স্লিপ। হ্যাঁ, এখানে দেখো এখানে কিন্তু আমার 2টা পিপেট। এটা কি আরবিসি পিপেট, কারণ এই যে দেখছো রেড বিটটা কেমন, একটা জাস্ট একটা ছোট পাথরের মতো। এবং এখানে দেখো, এখানে মার্কিংটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1, এবং এটা হচ্ছে 101 পর্যন্ত মার্কিং করা। এবং পাশেই দেখো আরেকটা পিপেট, কেন এটা রাখা হয়েছে, এটা হচ্ছে WBC পিপেট। তোমাদের কিন্তু এটাও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আরবিসি পিপেট আর WBC পিপেটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, দেখো এখানে কিন্তু রেড বিট আর এখানে কিন্তু হোয়াইট বিট থাকে, WBC পিপেটে কিন্তু হোয়াইট বিট থাকে, বুঝছো? এবং এই WBC পিপেটের মার্কিং হচ্ছে আরবিসি পিপেটের মতোই, বাট এখানে হচ্ছে 0.5, এখানে 1, বাট এখানে কিন্তু 11। এখানে আরবিসি পিপেটে কত ছিল, 101, কিন্তু এটা হচ্ছে 11। দেন দেখো, এই দেখো রাবার টিউব, এটা হচ্ছে পুরা রাবার টিউব, এবং এটা হচ্ছে মাউথ পিস, এটা একটু অরেঞ্জ কালারের। এই রাবার টিউব মাউথ পিসটা আমার এই যে এই মাথার মধ্যে আমি ঢুকাই দিয়ে তারপর আমি রেড ব্লাড হচ্ছে টেনে নিব। হ্যাঁ, আবার দেখো এই যে WBC পিপেটের হচ্ছে রাবার টিউবটা কিরকম, এই যে রাবার টিউব, কিন্তু এটার হচ্ছে মাউথ পিসটা কি হোয়াইট। তাহলে তোমরা এগুলা দেখে আরবিসি আর WBC পিপেট পার্থক্য করতে পারবে। আরবিসি পিপেটে কি মার্কিং থাকে কি 0.5, 1 and 101, অপরদিকে WBC পিপেটে মার্কিং থাকে 0.5, 1 and 11। আরবিসি পিপেটে একটা রেড বিট থাকে, WBC পিপেটে হোয়াইট বিট থাকে। আরবিসি পিপেটে মাউথ পিসটা হচ্ছে রেড কালার, কিন্তু WBC পিপেটে মাউথ পিসটা হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে? এখন দেখো কি করে, এই দেখো এখানে লেখা হেমোসাইটোমিটার, সবগুলাকে নিয়ে হেমোসাইটোমিটার, কাউন্টিং চেম্বার, পিপেট এবং কাভার স্লিপ মিলে হচ্ছে আমার হেমোসাইটোমিটার। আচ্ছা, এটা একটু বড় করে দেখাচ্ছে। দেখো, এই যে এটা দেখছো, এবার কাছাকাছি দেখাইতেছে, এই যে পিলার, এটা কি এই শেপ না, এই শেপ, তার মানে 2টা পিলার থাকতেছে। আর এটা ফ্লোর পিস, বুঝতে পারছো? এগুলো ফ্লোর পিস, আর এগুলো হচ্ছে পিলার। তারপর দেখো কি করে, এই যে আরবিসি পিপেট, এটা এই যে ব্লাড স্যাম্পল, এখানে একটা স্লাইডে ব্লাড স্যাম্পল নিছে, আমরা আঙুল থেকেও নিতে পারি। ওই আঙুলের ব্লাডটাকে আমরা একটা স্লাইডের উপর রাখবো। এখন দেখো, আঙুলের ব্লাডটাকে একটা স্লাইডের উপর রেখে আমরা আরবিসি পিপেট দিয়ে ব্লাডটা টেনে নিতে পারবো। এখানে দেখো আরবিসি ডাইলুটিং ফ্লুইড, যেটা কি হেইমস ফ্লুইড অথবা ডেসিস ফ্লুইড। হ্যাঁ, হেইমস ফ্লুইড দিয়েও আমরা করতে পারি, ডেসিস ফ্লুইড দিয়েও করতে পারি। হ্যাঁ, কম্পোজিশন এখানে দেখাইছে, কম্পোজিশন তোমাদের দরকার নাই, কি কি কম্পোজিশন এখানে দেখাইছে। এটা হচ্ছে কালারলেস, আরবিসি ডাইলুটিং ফ্লুইডটা কালারলেস, কিন্তু অপরদিকে WBC যখন আমরা কাউন্ট করব, সেটারও একটা ফ্লুইড আছে, সেটা হচ্ছে কি পার্পল কালার। এখন দেখো, এটা কি মাইক্রোস্কোপ, সবাই শুনতে পাচ্ছ তো না? মাইক্রোস্কোপ,
মাইক্রোস্কোপ তো নিশ্চয়ই তোমরা এর আগেও দেখেছো না? Yes, ma'am. জি হ্যাঁ, এ দেখো এগুলা এগুলা হচ্ছে আমার পাওয়ার থাকে, অনেকটা 10x থাকে, 40x থাকে, 100x, যত বেশি ছোট তত আমরা পাওয়ার বাড়াই। আর এগুলো হচ্ছে আইপিস, এখান দিয়ে তুমি চোখ দিয়ে দেখবা। আর এটা হচ্ছে আমার চেম্বার বলে, অনেক সময় এটাকে কি বলে, এই যে কাভার স্লিপ রাখার হচ্ছে একটা বেজ। এই বেজে এখানে আমরা হচ্ছে কাভার স্লিপটা রাখবো এবং ফিক্স করব। হ্যাঁ, তারপর এটা দিয়ে, এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে স্ক্রু বলে, ফাইন অ্যান্ড কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, মানে এটা তুমি ঘুরায় ঘুরায় তুমি একদম সেলটাকে দেখবা এবং ফিক্স করবা। ঠিক আছে, এই তো। তারপর দেখো এই তো অ্যান্টিসেপটিক সলিউশন, এই দেখো সবাই দেখো, এই দেখো আরবিসি পিপেট, সে কি করছে, এই যে পোর্টটাকে এখানে নিচ্ছে, আর অপর মাথা দিয়ে কিন্তু সে মুখ লাগায় টান দিচ্ছে। টান দিয়ে দেখো আমার 0.5 পর্যন্ত নেওয়া দরকার, কিন্তু দেখো 0.5 পর্যন্ত নেওয়া দরকার, এখানে আরো বেশি বেশি চলে গেছে, তাই না? বেশি চলে গেছে, কিন্তু এই বেশি যাওয়া যাবে না। এবার আবার ও ফু দিয়ে আবার এটা এই পর্যন্ত নামাই দিবে। হ্যাঁ, এবং খুব সাবধানে টান দিতে হবে, অনেকের কিন্তু মুখের মধ্যে ব্লাড চলে যায়। মানে এই যে আরবিসি পিপেট, আরবিসি পিপেটের এখান দিয়ে ব্লাড রেখে আমি ব্লাডের মধ্যে এটা পোর্টটাকে রেখে আমি অপর পাশে ওই যে রাবার টিউব এন্ড মাউথপিস, যে মাউথপিসে মুখ লাগায় আমি সাক করতে হবে। তখন দেখো আমার এই যে ব্লাডটা উঠতেছে 0.5 পর্যন্ত, এখানে বেশি উঠে গেছে। দেখো এবার কি করে, এই যে ফু দিয়ে আবার এই 0.5 পর্যন্ত নামাই দিল। নামানোর পর আমি তোমাদেরকে যেটা বলি নাই, সে এবার উঠায় নিয়ে কি করবে, এই যে আশেপাশে যে ব্লাড লেগে আছে এটা মুছবে। দেখো ওই তো, কিন্তু একদম পোরের কাছে কিন্তু কটনটা রাখতেছে না এবং খুব জোরে কিন্তু সে মুছতেছে না। যদি এখানে পোরের কাছে এনে যদি ব্লাডটা মুছে, তাহলে কি ব্লাডটা কিন্তু ওই কটনের টানে পুরাটা আবার বের হয়ে যেতে পারে। ঠিক আছে, কটনের টানে বের হয়ে যেতে। এই দেখো সে এটা কি আনছে, এবার একটা ছোট বিকারের মধ্যে সে আরবিসি ডাইলুটিং ফ্লুইড, যেটা হচ্ছে কালারলেস বা পানির মতো, সেটা নিয়ে আসছে ডাইলুট করার জন্য। ওই দেখো এবারে যায় টান দিয়ে দেখো, এই যে এই জায়গাটাকে বলে ডাইলুশন চেম্বার, ডাইলুশন চেম্বার। এটা টান দিয়ে দেখো 101 পর্যন্ত উঠাবে সে, 101 পর্যন্ত উঠে গেছে। এবার কিন্তু সে আবার মুছতেছে আশেপাশে একটু যেগুলা লেগে আছে, ব্লাড বা ফ্লুইড লেগে আছে সেগুলো মুছবে। এবং তোমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে, এই যে ডাইলুশন চেম্বার, এই ডাইলুশন চেম্বারের কাজ কি? ডাইলুশন করা। হ্যাঁ, এই যে আমরা প্রথম 0.5 পর্যন্ত ব্লাড নিলাম, তারপর ফ্লুইড নিয়ে আমরা এই জায়গাটায় ডাইলুশন করব। এটা মানে ফ্লুইড আর ব্লাডটাকে আমরা মিক্স করব। এবং এই রেড বিটটার কাজ কি বলতো? প্রথম হচ্ছে মিক্স করা। এই যে এই রেড বিটটা একটা মানে হচ্ছে, আমরা কি করি শরবত বানানোর সময় চামচ দিয়ে যে নাড়ি, এখানে তো আর চামচ দিয়ে নাড়া যাবে না। এই রেড বিটটা কি করতেছে, ব্লাডটা আর ডাইলুটিং ফ্লুইডটাকে মিক্স করতেছে। হ্যাঁ, মিক্স করবে, কিভাবে মিক্স করবে এটা দেখো। এই দেখো, এই যে সেইবার এই যে মিক্সিং করতেছে, দেখছো? এই যে মিক্সিং করতেছে, মিক্স করতে হবে সুন্দর করে। এবার দেখো এই যে কাভার স্লিপ, কাভার স্লিপটা জাস্ট এটার উপর কাউন্টিং চেম্বারের উপর বসায় দিল। হ্যাঁ, সুন্দর করে বসায় দিল। তারপর এখানে দেখো 1-2 ফোঁটা, এই যে আমার যে আরবিসি পিপেট ডাইলুট করলাম সেখান থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা এই ফ্লুইডটাকে আমরা ফালাই দিব। কারণ কি, এটার মধ্যে আমাদের টিস্যু থাকতে পারে। ব্লাডের মধ্যে কি থাকে শুনো, আমরা যে ল্যান্সেট দিয়ে যে আমরা ব্লাড নিলাম, হ্যাঁ ল্যান্সেট দিয়ে ফুটা করে যে ব্লাড নিলাম, সেটা আবার এই পোর্ট দিয়ে টেনে তুললাম, আরবিসি পিপেট দিয়ে তুললাম, তাহলে আমাদের ব্লাডের মধ্যে কিন্তু অনেক সময় আমার বডির টিস্যু, সেল টিস্যু এগুলো থাকে না, এই জন্য এখানে থাকতে পারে। থাকলে তো সামনের দিকেই থাকবে, এই জন্য 2-3 ফোঁটা ব্লাড মানে এই ব্লাড মিক্স উইথ ডাইলুটিং ফ্লুইড এটা আমরা ফেলে দিলাম।
ফেলে দিল। এবার সুন্দর করে মাথায় আরেকটা ফুটা রেডি করতে হবে, একটা রেডি করে জাস্ট চার্জ, এটাকে বলতেছে চার্জিং, দেখছো? চার্জ করতেছি, এবং চার্জিংটা এমন হবে একদম তুমি ইচ্ছা মতো এই এইটা এনে চার্জ করতে পারবে না। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে এটা কিভাবে, এই ফ্লুইড গুলা কিভাবে বের হইতেছে, এটার ভিতর থেকে কিভাবে বের হইতেছে। এবং এই যে আমার আরবিসি পিপেট, এই আরবিসি পিপেটটা কিন্তু আমি খুব বেশি মানে একদম সোজা করে রাখবো না, একটু হরাইজন্টাল করে আমরা আমরা তারপর হচ্ছে এটার মধ্যে চার্জ করব। কারণ বেশি যদি সোজা করি তাহলে কিন্তু আমার ভিতরে যে আমি ফ্লুইডটা নিছি সেটা কিন্তু এই পোর দিয়ে, এই ছিদ্র দিয়ে কিন্তু বের হয়ে যাবে। একটু অ্যাঙ্গেল করে আমরা এটা অনেকে বলে 70 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? আরবিসি পিপেটের ক্ষেত্রে 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা একটা জাস্ট ফোঁটা বের করব একটা, তারপর সেইটা আমরা কি করব, এটার ভিতরে চার্জ করব, লাগাবো কাভার স্লিপের এই পাশে, দেখবা সুন্দর করে ভিতরে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে আমাদের পুরাটা এটা চার্জ হয়ে যাবে। এবং চার্জিংটা কিন্তু খুব বেশি চার্জিংও করা যাবে না, মানে ফ্লাডেড করা যাবে না, এবং খুব কম, হ্যাঁ, যাতে একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়। এবং এই দেখো চার্জ করলো, ওই যে ওই পাশে চার্জ করা শেষ, এবার এই যে এখান দিয়ে চার্জ করতেছে। কিন্তু এখানে আরবিসি পিপেটের যে মাউথ পিস আছে সেখানে কিন্তু মুখ লাগায় ফু কিন্তু তোমার ব্লাড বের করা যাবে না, তাহলে কিন্তু অনেক বের হয়ে যাবে। একটুখানি পাইপের মধ্যে একটুখানি চাপ দিলেই একটা মানে সেইটাই এখান দিয়ে চার্জ করব। আচ্ছা, বুঝতেছো তোমরা সবাই? বুঝতেছো? বুঝতে পারছো? ম্যাম, আমরা পিপেট দিয়ে প্রথমে যখন ব্লাড নিব, দেন হচ্ছে আমরা আবার ডাইলুটিং ফ্লুইডটা নিচ্ছি। তো যখন ডাইলুটিং ফ্লুইড নিব তখন যদি আবার ব্লাডটা বের হয়ে যায়? না না, বের হবে না। এবং এই পিপেটটা এই জন্য একদম সোজা খাড়া করে আমি নিব না, একটু অ্যাঙ্গেল করে, বুঝতে পারছো? মানে একটু মানে অ্যাঙ্গেল করে, যে 60 to 70 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে আমরা আস্তে করে ব্লাডটা টানবো। দেখো সেও কিন্তু সবসময় পিপেটটা রাখতেছে একটু বাঁকা করে, একদম যদি তুমি কলম যেভাবে ধরি সোজা করে সেভাবে যদি করো তাহলে কিন্তু আমার কি হবে, ব্লাডটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো এবার হচ্ছে সে মাইক্রোস্কোপে এটা দিচ্ছে, সে সেল কাউন্ট করবে। এই দেখো মাইক্রোস্কোপে কিরকম আসতেছে, ওই যে তোমাদেরকে আমি যেটা এতক্ষণ বুঝাইলাম না, 3 মিলিমিটার 111 করে ভাগ করলাম, সেইটাই কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে। এবং আমি মাঝখানের ঘরটা নিব, এইটাই কিন্তু এই মাঝখানের এই পাশে মাঝখানে এই পাশে মানে এই 5টা ঘরে কিন্তু আমি আরবিসি কাউন্ট করি। বললাম না, আপার লেফট, আপার রাইট, মিডল, লোয়ার লেফট, লোয়ার রাইট। সে এবার মাইক্রোস্কোপে সে এটা ফোকাস করছে, হ্যাঁ, ফোকাস করার পরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে সে সেলটাকেও আনবে, আগে 10x পাওয়ার দিয়ে সে এটাকে দেখলো, এবার 40x এ যাবে। এবার দেখো একদম মাঝখানের ঘরটা আসছে, এই দেখো এই 5টা ঘরে আমি আরবিসি কাউন্ট করব। আচ্ছা দেখো এখানে কেন এটা বলছে ফার্স্ট ফিফথ, কারণ কি সেকেন্ড থার্ড ফোর্থ মাঝখানে আছে, তাই না? ফিফথ, তারপর কি 6 7 8 9 10, আবার 11 12 13, মানে টোটাল 25টা ঘর না, সেভাবে এখানে ক্রম সংখ্যা ভাগ করছে। হ্যাঁ দেখো আচ্ছা এটা দেখো এখানে ক্রস দিচ্ছে কেন, আমরা যখন সেল কাউন্ট করব তখন এটা কি, এটা আমাদের লেফট এবং লোয়ার মার্জিন, এই যে একটা স্কোয়ার, এটার লেফট এবং লোয়ার মার্জিন, এটাকে আমরা এখানে যতগুলা সেল পাবো সেগুলাকে কাউন্ট করব, বাট আপার এবং রাইট মার্জিনে যতগুলা সেল থাকবে সেগুলা কিন্তু আমরা কাউন্ট করব না। কেন কাউন্ট করব না জানো?
কারণ আমরা যখন এই যে এই ঘরটা যখন আবার কাউন্ট করব, এই ঘরটাতে যখন চলে আসবো, মানে আমরা সেল কাউন্ট কিভাবে করি, আবার যখন এই এই ঘরটাতে আসবো না, তখন কিন্তু এই এই মার্জিন গুলা আবার এখানে যে সেলগুলো আছে, আসলে এই সেলগুলো হচ্ছে এই ঘরগুলার। যদি তুমি এই মানে এই মার্জিনে যেই সেলগুলো আছে এগুলো যদি নিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার আরবিসি কাউন্ট সংখ্যা বেশি আসবে। এই জন্য আমরা এই ঘরের সব সেলগুলাকে নিব, বাট এই আপার মার্জিন এবং রাইট মার্জিনে যেই সেলগুলা থাকবে এই মার্জিনের উপরে, সেই সেলগুলাকে কিন্তু আমরা নিব না, সেম সবগুলা ঘরের ক্ষেত্রে, দেখছো? বাট এই যে লেফট এবং লোয়ার মার্জিনের যদি সেলগুলা থাকে সেগুলাকে আমরা কাউন্টিং এ নিব। এই দেখো রেড ব্লাড সেল, কত সেল দেখছো, ছোট ছোট গোল গোল গুলা। এই যে এখানে দেখো, এবারে দেখছো একদম স্মলেস্ট স্কোয়ারে, যে বললাম না স্মলেস্ট স্কোয়ারে আবার ভাগ করছে তিনটা ভাগে। এই দেখো 1 2 3, 3 লাইন, আবার এখানে 1 2 3, এগুলার মধ্যে দেখছো এই যে সেলগুলা, এই যে প্রত্যেকটা ঘরে কতগুলা সেল, এভাবে কাউন্ট করব। দেখো তাহলে এটা বুঝতে পারছে এখানে, এখানে কি বললাম, মার্জিন গুলা নিব না। ওই যে ওইখানে ছবিটা এখানে দেখাইছে যে এই লেফট আর লোয়ার মার্জিনটা নিব, আপার এন্ড রাইট মার্জিন নিব না। আচ্ছা শেষ, এটা বুঝতে পারছো তোমরা? এই প্র্যাকটিক্যালটা হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের, বাট হচ্ছে তোমরা যদি দেখো এই যে এইভাবে আর কেউ দেখাবে না, আমি যদি হসপিটালে গিয়েও দেখাবো কিন্তু এত ক্লিয়ারলি সুন্দরভাবে তোমরা দেখতে পারবে না, জাস্ট এই প্রসিডিউর গুলাই আমি করব, বুঝছো? জি ম্যাডাম। আচ্ছা তাহলে এবার তো বুঝলা সব। এখানে কিন্তু দেখো এখানে তোমাদের লেখা আছে যে an angle of 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি ওই যে চার্জিং করব, পিপেটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। হ্যাঁ, এবার এবার আমি অঙ্ক তোমাদেরকে দেখাবো, তোমরা আমাকে বলবা। এই দেখো ক্যালকুলেশন। হ্যাঁ বলো। ম্যাডাম ওই ছোট ঘরগুলা কি মাইক্রোস্কোপে ডিফল্ট থাকে নাকি অন্য কিছু করতে হয়? না ওই বুঝি ছোট নাই যে কি, ঘরগুলা কাটা, ওই যে যে ছকটা কাটা আছে ওইটা কি মাইক্রোস্কোপে ডিফল্টই ছক কাটা থাকে? মাইক্রোস্কোপের ডিফল্ট দিয়ে মানে বুঝি নাই। না ম্যাম, মানে ওই যে ছোট যে ঘরগুলো আপনি ওই যে হ্যাঁ দেখাইছিলেন ওইটা তো হ্যাঁ, হচ্ছে পরে ওই যে স্লাইডেও দেখলাম, তা ওইটা কোন ভাবে সেট করতে হবে নাকি ওইটা এমনি মাইক্রোস্কোপেই থাকে? ও আচ্ছা, এটা কোন ভাবে সিলেক্ট করতে হবে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হয়ে গেল, এই যে এটাই ধরো এখানে দেখাই, মানে এটার উপর কাভার স্লিপ নিছিল না, এটার উপর কিন্তু কাভার স্লিপ দিছিল, তারপর চার্জ করলো না। মানে মেইন তুমি এদিকে কি ফোকাস করলে হবে, এদিকে ফোকাস করলে হবে, এগুলা না, তুমি এই মাঝখানটা ফোকাস করবা। ঠিক আছে, মাইক্রোস্কোপের এই মাঝখানটা, মাইক্রোস্কোপের এখানে মানে যেটা আই পিসটা আমার এমন ভাবে রাখতে হবে, এইখানে ফোকাস করবা।
বুঝতে পারছো কি আমি বুঝাতে পারছি? আমি তো এখানে কাভার স্লিপ রেখে এই পাশেও চার্জ করছিলাম, এই পাশেও চার্জ করছিলাম, তাই না? আমি এই মাঝখানের এই জায়গাটা আমি মাইক্রোস্কোপের এখানে রাখবো, বুঝতে পারছো? ম্যাম বলতে চাচ্ছি ওই যে দাগ কাটা গুলা, ওইগুলা কি স্লাইডে দাগ কাটা থাকে নাকি না মাইক্রোস্কোপে না না, থাকে? স্লাইডেও না মাইক্রোস্কোপেও না, স্লাইডেও না মাইক্রোস্কোপে না, এই যে এই কাউন্টিং চেম্বারে দাগ কাটা থাকে, বুঝছো? এই চেম্বারে তো সবসময় দাগ কাটা থাকবে। এবং তুমি কি করলা, ব্লাডটা নিছো, সেটা ডাইলুট করে এখানে আমি চার্জ করে সেলগুলাকে দিয়ে দিলাম, বুঝছো? এবার বুঝতে পারছো? এবার আচ্ছা সেলগুলাকে দিয়ে কাউন্টিং চেম্বার তোমার এমন ভাবেই রেডি, যেখানে এইভাবে দাগ কাটা আছে। যে কোনো কাউন্টিং চেম্বার আনো, সেটা যদি ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার থাকে, তার ঘর এরকমই। কিন্তু তুমি একবার দিবা, তুমি হচ্ছে যে যদি আরবিসি পিপেট দিয়ে দাও, তাহলে হচ্ছে কি ডাইলুটিং ফ্লুইডটার কাজটা কি জানো? ডাইলুটিং ফ্লুইডটা কেন নেই, একটা হচ্ছে আমার ডাইলুট করতেছে, আরেকটা কি করতেছে, আমার একটা ব্লাড যখন তুমি নিলা, ব্লাডে কিন্তু আমার আরবিসিও থাকে, ডাব্লিউবিসিও থাকে, প্লেটলেটও থাকে, থাকে না? কিন্তু ডাইলুটিং ফ্লুইডের কাজ হচ্ছে আমার রেড ব্লাড সেলটাকে মার্ক করা, হ্যাঁ, এবং অন্যান্য যে হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট আছে এগুলাকে মেরে ফেলে, বুঝতে পারছো তুমি? এবং এই যে যখন আমি ডাব্লিউবিসিও সেম এভাবে আমি ব্লাডটাই তো আমি নেই, সেটার মধ্যে তো আমার আরবিসিও থাকে, ডাব্লিউবিসিও থাকে, প্লেটলেটও থাকে, তাই না? কিন্তু যখন আমি ডাব্লিউবিসি ডাইলুটিং ফ্লুইড নিয়ে যখন আমি এখানে এই সেলগুলা চার্জিং, মানে কি সেলগুলা এটার ভিতরে আমি দিয়ে দিব, তাই না? উপরে কাভার স্লিপটা দেওয়ার কারণ কি? কারণ এখানে যদি নর্মালি যদি পানি দিতা, তাহলে কিন্তু সেটা সুন্দর করে ছড়ায় যেত না, একদম পানির মধ্যে ভেসে ভেসে থাকতো। কিন্তু কাভার স্লিপ দিয়ে আমি জাস্ট একটু চার্জ করতেছি। তাহলে ডাব্লিউবিসি পিপেট দিয়ে যখন আমি দিব এবং ডাব্লিউবিসি ডাইলুটিং ফ্লুইডও আছে, সেটা যখন নিব, সেটা আবার কাজ কি, আরবিসিটাকে সে মেরে ফেলবে, আরবিসি আর প্লেটলেট মেরে ফেলবে, শুধু ডাব্লিউ WBC আরবিসি and ডাইলুটিং ফ্লুইডের platelets. কাজ হচ্ছে আমি যে ব্লাডটা নিলাম সেটার মধ্যে কি কি থাকবে, আমার 3 ধরনের সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তাহলে এখন সবগুলা সেল যদি এখানে দেখা যায়, তো আমি কাউন্ট করতে সমস্যা হইতো না। তাহলে সে কি করতেছে, আরবিসি ডাইলুটিং ফ্লুইডটা হচ্ছে আমার ডাব্লিউবিসি এবং প্লেটলেটকে মেরে ফেলবে, তাই না? তখন আরবিসিটাকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। আর ডাব্লিউবিসি ডাইলুটিং ফ্লুইডও সেম, সে ডাব্লিউবিসিটাকে সে কালারিং করতেছে এবং সে থাকে। এটার উপর আমি কাভার স্লিপ দিব এবং আমি আরবিসি পিপেট নিয়ে যে করলাম সেলগুলাকে এটার মধ্যে দিয়ে দিব, তারপর কাউন্ট করব। ম্যাম ওই যে WBC আর প্লেটলেটকে যে মেরে ফেলে আর আরবিসিটা তখন ইজিলি দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ওই ওই যে যে আরেকজন এটা তো বুঝতেই পারলা, ডাইলুটিং ফ্লুইডের কাজ হচ্ছে ব্লাডটাকে ডাইলুট করবে, প্লাস হচ্ছে আমি যেই সেলটাকে দেখতে চাবো, ধরো আরবিসি আমি কাউন্ট করতে চাবো, আরবিসিটাকে সে ফোকাস করবে, বাকি প্লেটলেট এবং ডাব্লিউবিসি কে সে মেরে ফেলবে। অপরদিকে ডাব্লিউবিসি ডাইলুটিং ফ্লুইডের কাজও কিন্তু ডাইলুট করা, প্লাস হচ্ছে ডাব্লিউবিসিটাকে সে ফোকাস করবে, বাট অন্যান্য যে সেলগুলো আছে প্লেটলেট এবং আরবিসি সেটাকে মেরে ফেলবে। তাহলে এখন একজন জিজ্ঞেস করছিল যে ম্যাডাম ওইরকম যে ঘরগুলা কাটা যে থাকে, সেটা কি কাভার স্লিপে থাকে না মাইক্রোস্কোপে? এগুলাতে থাকে না, থাকে হচ্ছে কাউন্টিং চেম্বারে, এই যে ইমপ্রুভ নিউবার কাউন্টিং চেম্বার, এখানে কাটা থাকবে। আমি জাস্ট ব্লাডটা নিব 0.5 পর্যন্ত, নিয়ে তারপর ডাইলুটিং ফ্লুইড নিয়ে মিক্স করে তারপর আমি এখানে চার্জ করে দিব। চার্জ করা মানে সেলগুলোকে আমি দিয়ে দিলাম কাউন্টিং চেম্বারে, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, শেষ। এখন জাস্ট শুধু ক্যালকুলেশনটা আমি দেখাই দিই। ক্যালকুলেশনটা আমাকে বলো, আমি জিজ্ঞেস করব তোমাদের, ক্যালকুলেশনটা করলেই শেষ। এখানে দেখো ক্যালকুলেশনে কি বলবো, বলছে এখানে আরবিসিস আর কাউন্টেড ইন 80 স্মলেস্ট স্কোয়ার। 80 স্মলেস্ট স্কোয়ার কেন বলছে বলো তো? 80 স্মলেস্ট স্কোয়ার কেন বলছে? কারণ হচ্ছে দেখো, এই 5টা ঘরে না আমরা মাপবো, 1 2 3 4 5, ঠিক আছে? 5টা স্মলেস্ট স্কোয়ারে মাপবো, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটা ঘরের কত, প্রত্যেকটা মিডিয়াম স্কোয়ারে আবার কয়টা স্মলেস্ট স্কোয়ার থাকে? 1 2 3 4, বুঝতে পারছো? 16
80 কিভাবে হইলো? 80টা স্মলেস্ট স্কয়ারে আমরা আরবিসি মাপবো, একজন বলো কিভাবে হইলো, বলো। এল শেপ ম্যাম ইয়ারগুলো এই মাঝখানের ঘরের 4 কোণার 4টা বলো। 4 কোণার 4টা যে আর চিহ্নিত যে ইয়াটা আছে, আর মাঝখানে একটা 5টা হ্যাঁ, টোটাল 5টা স্কয়ার মিলে আমরা 16টা স্মল স্কয়ার পাবো। ওইখানে হলো গিয়ে 5টা মিডল স্কয়ার এবং 16টা স্মলেস্ট স্কয়ার। হ্যাঁ, হ্যাঁ বলো। নেট এত সমস্যা করতেছে, সবাই শুনতে পাচ্ছো? ম্যাম 5টা হচ্ছে মিডল স্কয়ার থাকবে আর প্রত্যেকটাতে হচ্ছে 16টা করে ঘর আছে, তাহলে 5 16 হচ্ছে 80 হয়। হ্যাঁ, সবাই বুঝতে পারছো তাহলে? ওই যে এখন দেখো, এখন দেখো, তাহলে আরবিসি are counted in 80 smallest square. Then the volume of one smallest square 1/4000. কিভাবে হইলো বলো তো? 1/4000 কিভাবে হইছে সেটা আমি বলি। তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে ভলিউম অফ দ্য ওয়ান স্মলেস্ট স্কোয়ারে হচ্ছে 1/1 কত ছিল, 1/, এখানে ভলিউম চাইছে মানে আয়তন, এখানে ভলিউম বলছে। ভলিউম অফ দ্য ওয়ান স্মলেস্ট স্কোয়ার হচ্ছে 1/4000। আমি বলছিলাম যে ভলিউম কত, দাঁড়াও ছবিটাতে যাই। এই যে এটার ভিতরে যে ওয়ান স্মলেস্ট স্কোয়ার আছে সেটার এরিয়া, এরিয়া বাই স্কোয়ার কত ছিল, কত বের করছিলাম 100 বলো? হ্যাঁ কত? এ হচ্ছে 100 হ্যাঁ 1/20, তাই না? 1/20 হচ্ছে লেন্থ ছিল আর স্কোয়ার হচ্ছে 400 1/400। এখন ভলিউম বের করতে আমার তাহলে কিভাবে লাগলো, দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে কি লাগবে আরেকটা ডেপথ লাগবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, উচ্চতা লাগবে। এখানে উচ্চতা কি জানো? এখানে উচ্চতা হলো আমার ওই যে আমার কাউন্টিং চেম্বার যেটা আমি ভিডিওতে দেখাইলাম সেটার উপর কভার স্লিপ দিলাম না, তাহলে ফ্লোর পিস তোমাদেরকে দেখাইছিলাম, সেই ফ্লোর পিস থেকে কভার স্লিপের যে দূরত্ব সেটাকে বলে উচ্চতা বা ডেপথ। সেটা কত? সেটা হচ্ছে 1/10। বুঝতে পারছো? সেটা হচ্ছে 1/10 বা পয়েন্ট। শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মাপাই আছে, সেটার ডেপথ বা উচ্চতাটা মাপাই আছে, সেটা হচ্ছে 1/10। তাহলে এবার এটা কাউন্টে আসো। তাহলে দেখছো এখানে দেখো, এখানে লেখাই আছে যে এই যে আছে এরিয়া হচ্ছে এই যে এখানে কি লিখছে তো বুঝতেছি না। ডেপথ হচ্ছে 1/10, ঠিক আছে? 1/10 আর এখানে লেন্থ মানে হচ্ছে 1/, কত 1/20 লেখা। এখানে 1/20, তাই না? 1/20, কিন্তু এটা সাইড লেখা আছে, মানে ওয়ান সাইড বা লেন্থ তোমরা যেটাই বলো 1/20। তাহলে 1/4000 কিভাবে আসছে বুঝছো তো? একটার লেন্থ হচ্ছে 1/20, দেন আমার স্কোয়ার হচ্ছে 1/20 ইন্টু 1/20, তাহলে 1/400। আবার ডেপথ হচ্ছে আমার কত 1/10, তাহলে 1/400 ইন্টু 1/10 কত আসলো 1/4000। তাহলে দ্য টোটাল ভলিউম অফ 80 স্মলেস্ট স্কোয়ার হচ্ছে কত? এখানে হচ্ছে একটা স্মলেস্ট স্কোয়ার বের করলাম, একটা স্মলেস্ট স্কোয়ারের হচ্ছে আমার ভলিউম হচ্ছে ভলিউম মানে আয়তন 1/4000 মিলিমিটার কিউব, কিন্তু স্কোয়ার না, কিউব। তাহলে আমার এরকম কয়টা স্মলেস্ট স্কোয়ারে মাপতে হবে আরবিসি? 80টা। তাহলে 80টা স্মলেস্ট স্কোয়ারে আমার টোটাল ভলিউম কত? তাহলে
1/4000 কে 80 দিয়ে গুণ করতে হবে, তাই না? 80 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমার কি কত বেরোলো? এখানে দেখো 1/20 লিখে রাখছে, এটা ভুল। 1/50 হবে, এটা 1/50 করবা সবাই, ঠিক আছে? কেন দেখো, এই 0 0 কাটা গেল, আর হচ্ছে 5 8 40, 8 50 কে 80 দিয়ে গুণ করলে 400 আসবে। তাহলে 1/50, ঠিক আছে? এখানে কিন্তু 1/20 না। শুনতে পারতেছো সবাই? জি ম্যাম। এখন দেখো এখানে বলছে লেটার সে 80 স্মলেস্ট স্কয়ার, মানে আমরা আগে অঙ্ক করতাম না, এক্স ধরে নিয়ে বা এন ধরে নিয়ে, এখানে এখানে ধরা হচ্ছে যে ধরি যে 80টা স্মলেস্ট স্কয়ারে আমার এন সংখ্যক নাম্বার আরবিসি আছে। তাহলে 1/50 মিলিমিটার কিউব কন্টেন এন নাম্বার অফ আরবিসি। কেন বললো 1/80 স্মলেস্ট স্কয়ার কন্টেন এন নাম্বার? তাহলে 80 স্মলেস্ট স্কয়ার, আমার 80 স্মলেস্ট স্কয়ারের ভলিউম কত আমরা বের করছি না? 1/50 বের করছি না? এটা 20 হবে না, 1/50। তাহলে 1/50 মিলিমিটার কিউব কন্টেন এন নাম্বার অফ সেল। এটা বলতে পারি না আমরা 80 স্মলেস্ট স্কয়ার যেটা, সেটা হচ্ছে সেটার আমরা আয়তন কি বের করছি? 1/50 মিলিমিটার কিউব। তাহলে 1/50 মিলিমিটার কিউব কন্টেন্ট n number of RBC, তাহলে 1 millimeter cube of diluted blood content কত? 50 n number of RBC। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো না? এই যে 1/50 নিচে 1 যখন আসবে, তাহলে এটা কি উপরে 50 উপরে চলে যাবে, 50/1 into n, তাহলে 50 n number of RBC। এটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাডাম। এখন আরেকটা জিনিস বুঝো, সেটা হচ্ছে দেখো, এই যে আমরা 0.5 পর্যন্ত আমরা ব্লাড নিছিলাম, তারপর আবার আমরা ডাইলুটিং ফ্লুইড নিলাম 101 পর্যন্ত। তাহলে দেখো এই যে আমার এই বাল্বটা হচ্ছে আমার কি ডাইলুটিং চেম্বার, কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি এসে আমার অনেক পরিমাণে ডাইলুশন হয়। তাহলে দেখো এই ডাইলুশন চেম্বারের আমার আসলে মার্কিং কতটুকু? এখানে 1 আর এখানে 101। তাহলে এখানে 101 থেকে 1 যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু এখানে ডাইলুশন হয়েছে কত? 100 আসে, মানে এতটুকুর মধ্যে আমার ডাইলুশন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডাইলুটিং চেম্বার, তাহলে 100, ঠিক আছে? তাহলে এটার মার্কিং কত? এই এক বাদ দিব আর 101, এখানে 101 থেকে 1 বাদ দিলে 100। তাহলে দেখো, তাহলে এই 0.5 আমি ব্লাড নিছিলাম, সেটাকে আমি ডাইলুশন করলাম, তাহলে 100-র মধ্যে আমি ডাইলুশন করলাম, ঠিক আছে? এখানে দেখো এখানে লেখা 1 মিলিমিটার কিউব অফ diluted blood contain 50 n number of RBC। তাহলে 1 মিলিমিটার কিউব অফ আনডাইলুটেড ব্লাড, তাহলে কতটুকু ব্লাড থাকে, কতটুকু সেল থাকে? মানে 1 মিলিমিটার কিউব ডাইলুটেড ব্লাডে আমার কতটুকু আছে? 50 n নাম্বার। তাহলে 1 মিলিমিটার কিউব আনডাইলুটেড ব্লাড কতটুকু থাকে সেটা আমি বের করতে গেলে 200 দিয়ে গুণ দিতে হবে। এই 200টা দেখো কিভাবে বের করছে, এখানে দেখো ডাইলুশনটা আমার কিভাবে, এখানে দেখো সুন্দর করে লেখা আছে তোমাদের এখানে, দ্য ভলিউম অফ দ্য বাল্ব, যে আমি একটু আগে যেটা বলছি, দ্য ভলিউম অফ দ্য বাল্ব ইজ 100 কিভাবে আসছে? 101 থেকে 1 বাদ দিলে 100। তাহলে দেখো দিস 100 ভলিউম অফ ব্লাড contain 0.5 volume of blood and 99.5 volume of diluent, তাহলে resulting in dilution of 0.5 in 100 or 1 in 200। এটা বুঝতে পারো না? আচ্ছা আমি ছবি দেখাই বুঝাই। দেখো আমি যখন 0.5 ব্লাড নিয়ে সেটা আমি সেই 0.5 ব্লাডটা নেওয়ার পরে আবার আমি ডাইলুটিং ফ্লুইড নিলাম, নিয়ে এই 0.5 ব্লাডটাকে আমি ডাইলুশন করলাম, তাই না? ডাইলুশন করলে পরে আমার কি আসলো? ডাইলুশন করার পরে কি আসলো? ডাইলুশন করলে আমার এখানে এই বাল্বের হচ্ছে ভলিউম আসে 100, ঠিক আছে? তাহলে এই 0.5 ব্লাডটা, এই 0.5 আনডাইলুটেড ব্লাড হচ্ছে এই এখানে থাকতেছে, এখানে চলে আসছে না? এখানে দেখো এখানে কি বলছে? দিস 100 ভলিউম অফ ব্লাড, 100 ভলিউম অফ ব্লাড কোনটা? ওই যে বাল্বের যে ভলিউম, সেখানে 100 ভলিউম অফ ব্লাড কন্টেন্ট কি? 0.5 ভলিউম অফ ব্লাড and 99.5 ভলিউম অফ ডাইলুটেন্ট।
এটা কেন বলছে? কারণ দেখো এই যে এখানে আমার তাহলে যতটুকু এখন ডাইলুশন চেম্বারে বা এই বাল্বে এখানে আমার 100 পরিমাণ ব্লাড আছে, তাহলে এই 100 ব্লাডে আমার 0.5 পর্যন্ত ব্লাড আছে, আর আর বাকি কতটুকু আছে 99.5, এই 0.5 পর্যন্ত ব্লাড আছে আর 99.5 হচ্ছে ডাইলুটেন্ট আছে। একটু বুঝতে পারছো কি? মানে মেইন কথা আমরা তো হচ্ছে 0.5 পর্যন্ত ব্লাড নিছিলাম, আর বাকিটা আমরা যা নিছি সেটা হচ্ছে আরবিসি ডাইলুটিং ফ্লুইড। তাহলে আমার এই যে এখানে ডাইলুশন চেম্বার 100, এই 100-র মধ্যে আমার তাহলে ব্লাড কতটুকু আছে 0.5 পার্ট, আর ডাইলুটেন্ট ফ্লুইড কতটুকু আছে 99.5, তাহলেই তো 100 হলো না? 99.5 আর 0.5, বুঝতে পারছো এতটুকু? জি ম্যাডাম। তাহলে দেখো এখন 200 কিভাবে আসছে দেখো, তাহলে 0.5 ভলিউম অফ ব্লাড এন্ড 99.5 ভলিউম অফ ডাইলুটেন্ট। 100-র মধ্যে 0.5 আছে ব্লাড আর 99.5 ভলিউম আছে ডাইলুটেন্ট। তাহলে দেখো তুমি এই কথাটা এইভাবে লিখতে পারো না যে 0.5 ইন 100। 100 দিয়ে ডিভাইড করলেই তো ডাইলিউটিং ফ্যাক্টরটা বেড়ে যাবে 200। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বোঝানোর জন্য এইটা আমি দেখাইলাম তোমাকে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই বুঝতে পারছো রেজাল্টিং ইন এ ডাইলুশন অফ 0.5 ইন, মানে 0.5 ব্লাড আছে 100-র মধ্যে, তাহলে 1-এর মধ্যে কত, বুঝতে পারছো? 1-এর মধ্যে কত এটা আমার বের করতে হবে। মানে 0.5 যে ব্লাডটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে 100-র মধ্যে 0.5 হচ্ছে ব্লাড আছে, তাহলে 1-এর মধ্যে কতটুকু আছে, তাহলে 100 উপরে যাবে নিচে 0.5 যাবে, তাহলে আসবে হচ্ছে 200 টাইমস। তাহলে ডাইলুশন ফ্যাক্টর আমার কত, মানে আমি 200 টাইমস ডাইলুশন করছি, ঠিক আছে? এটা সবাই বুঝছো তো না? তাহলে দেখো এখন আমার কি ছিল 1 মিলিমিটার কিউব অফ এই যে 1/50 মিলিমিটার কিউব contains n number of RBC, তাহলে 1 মিলিমিটার কিউব অফ ডাইলুটেন্ট ব্লাড contain 50 n number of RBC, তাহলে 1 মিলিমিটার কিউব এটা হচ্ছে ডাইলুটেড ব্লাড, তাহলে আনডাইলুটেড ব্লাড কন্টেইন কতটুকু সেটাকে আমার 200 দিয়ে গুণ করতে হবে, তাই না? ডাইলুশন যত টাইম আমি এখন ডাইলুশন করছিলাম আমার ডাইলুটেড ব্লাডে তো অনেক, ডাইলুটেড ব্লাডে একটু কম রেড ব্লাড সেল থাকবে, ডাইলিউটেড ব্লাড কনসেন্ট্রেটেড থাকবে, ওইটাকে 50 দিয়ে হ্যাঁ হ্যাঁ। মাল্টিপ্লাই। আনডাইলুটেড ব্লাডে বেশি ব্লাড সেলগুলো কনসেন্ট্রেটেড থাকবে না, এইজন্য আমি 200 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? ডাইলেশন ফ্যাক্টর দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখন 200 ইনটু 50 তাহলে 1000 n, তাহলে 1000 n। এখন এই চারশো 75, তাহলে টোটাল কাউন্ট অফ আরবিসি, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো তাহলে টোটাল কাউন্ট অফ আরবিসি কত 1000 n। n আমার কত বের করলাম, আপার লেফট রাইট, লোয়ার লেফট রাইট এবং মিডল, এগুলা আমার যোগ করে আমি সেল পেলাম 475। 475 ইন্টু 1000, তাহলে আমার কত আসলো 4.75 মিলিয়ন পার মিলিমিটার কিউব, অথবা 47,50,000 ছিল, সেটাকে তুমি মিলিয়ন দিয়ে প্রকাশ করবা কত 4.75 মিলিয়ন পার মিলিমিটার কিউব।